হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় প্রখ্যাত পাঞ্জাবি সাহিত্যিক কর্তার সিং দুগ্গালের গল্প অলৌকিক। এই গল্পটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ভারতীয় গল্প বিভাগে দেওয়া হয়েছে। লেখক পরিচিতি, গল্পের উৎস এবং মূল বক্তব্য ও শব্দার্থ সহ সম্পূর্ণ গল্পের লাইন ধরে পাঠ ও ব্যাখ্যা থাকবে এই আলোচনায়। চলে আসি আজকের পাঠে। তার আগে প্রতিদিনের মতো বলে নিই, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে কোনো বোর্ডের বাংলা সিলেবাসের সাহিত্য সংক্রান্ত নানান ধরনের আলোচনা করা হয় এই চ্যানেলে। যদি ভালো লাগে, যদি এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমে আমরা পাঞ্জাবি সাহিত্যিক কর্তার সিং দুগ্গাল সম্পর্কে খুব সংক্ষেপে কিছু জানব। পাঞ্জাবি ভাষার বিশিষ্ট সাহিত্যিক কর্তার সিং দুগ্গালের জন্ম হয় 1917 খ্রিস্টাব্দে। মাতৃভাষা পাঞ্জাবি ছাড়াও তিনি হিন্দি, উর্দু এবং ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেছেন। তার লেখা কবিতা, ছোট গল্প, উপন্যাস এবং নাটক ভারতীয় সাহিত্যের অমূল্য সম্পদ। পদ্মভূষণ ও একাডেমি পুরস্কার সহ আরো নানান সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন। 2012 খ্রিস্টাব্দে এই প্রখ্যাত সাহিত্যিকের জীবনাবসান হয়। আমাদের আজকের আলোচ্য অলৌকিক গল্পটি মূলত পাঞ্জাবি ভাষায় লেখা হয়েছিল। মূল গল্পের নাম ছিল জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি, যেটি 2001 সালে প্রকাশিত হয়। এই গল্পের একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়েছে, যার নাম দ্য মিরাকল। বাংলায় অলৌকিক নাম দিয়ে এই গল্পটির অনুবাদ করেছে অনিন্দ সৌরভ। অলৌকিক গল্পের পাঠ শুরু করার আগে খুব সংক্ষেপে একটু বলে নিই, অলৌকিক বলতে কি বোঝায়। যা লৌকিক নয়, অর্থাৎ বাস্তব জগতে আমাদের প্রতিদিনের যে সাধারণ জীবন, সেই সাধারণ জীবনযাত্রার মধ্যে যে ঘটনাগুলি সাধারণত ঘটে না, আপাত দৃষ্টিতে যে ঘটনাগুলিকে অসম্ভব বলে মনে হয়, তাকেই আমরা অলৌকিক বলে অভিহিত করি। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের অলৌকিক বা অতিপ্রাকৃত ঘটনাকে ঐশ্বরিক ক্ষমতার বহিঃপ্রকাশ বলে ধরে নেওয়া হয়। সেজন্যই ধর্মের ইতিহাসে এই ধরনের অলৌকিক ঘটনার উল্লেখ সবচেয়ে বেশি পাওয়া যায়। এই গল্পটির মধ্যে রয়েছে আরো দুটি গল্প, যার প্রথম গল্পটি এরকমই এক অলৌকিক ঘটনার প্রকাশ, যে ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছে দ্বিতীয় আরেকটি গল্পের মধ্যে দিয়ে। অত্যন্ত দক্ষতার সঙ্গে লেখক এই দুটি গল্পের মেলবন্ধন ঘটিয়েছেন। কিভাবে এই সম্পূর্ণ ব্যাপারটি ঘটল সেটা আমরা এবার জেনে নেব গল্পের পাঠ ও ব্যাখ্যার মধ্যে দিয়ে। গল্পের শুরু হয়েছে কথকের তার মায়ের মুখ থেকে গুরু নানক সম্পর্কে একটি ঘটনার বিবরণ দিয়ে। তার মা যেন তাকে সরাসরি গল্পটি বলছেন, সেই জন্য ইনভাইটেড কমার মধ্যে দিয়ে গল্পটি শুরু হয়েছে। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিক সুনসান, পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং শিখদের প্রথম ধর্মগুরু। সেই গুরু নানক একদা তার শিষ্যদের সঙ্গে নিয়ে প্রখর গ্রীষ্মকালে হাসান আবদালের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকেই ঝক্কি পোয়াতে হবে। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই,
খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেখানেই বসে পড়ে। এগোবার আর উপায় নেই। গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্তও হলেন। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। শিষ্য মর্দানার এমন সময় প্রচন্ড জল তেষ্টা পায় এবং গুরু তাকে বোঝানোর চেষ্টা করেন যে জল এখানে কাছাকাছি কোথাও পাওয়া যাবে না, একটু অপেক্ষা করতে, এবং এই যে তার কষ্ট হচ্ছে একে ভগবানের অভিপ্রায় বলে মেনে নিতে বলছে। আমরা যখনই কোনো সমস্যায় পড়ি অথবা আমাদের পছন্দ মতো কিছু ঘটে না, সেরকম সময় যারা ঈশ্বরে গভীর বিশ্বাস রাখেন তারা বলেন এই ঈশ্বরেরই ইচ্ছে, তিনি আমাদের এই কঠিন সময়ের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে পরীক্ষা নিচ্ছেন। এর ফলে বিশ্বাসীরা মনে একরকমের জোর পায়। এখানে গুরু নানকও তার শিষ্যকে কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মর্দানা এতই কাতর হয়ে পড়েছিল সে একটুও সেখান থেকে জল না খেয়ে নড়তে চাইল না। ফলে গুরু মহা সমস্যায় পড়ে ধ্যানে বসলেন। ধ্যানে বসে তিনি জানার চেষ্টা করলেন কাছাকাছি কোথাও জল পাওয়া যায় কিনা। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলি কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন, ওর কাছে জল পেতে পারো। এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। তারপর কি হলো মা? মর্দানা জল পেল কিনা জানবার আর তর্সই ছিল না। মর্দানা শুনেই ছুটে গেল। একে তেষ্টায় কাতর, তার উপরে মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অব্দি অনেক কষ্টে উঠতে পারল। বলি কান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো? মর্দানা জানায়, আমি পীর নানকের সঙ্গী, ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি। বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই বলি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। নেমে সে নালিশ জানালো। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। মর্দানা, তুমি আর একবার যাও, এবার নম্রভাবে বলবে আমি নানক দরবেশের অনুচর। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। কিন্তু বলি কান্ধারী আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডূষ জলও দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে। বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আর একবার যেতে বললেন। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা, হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। 3 বার চূড়োয় পৌঁছে মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে। ক্রুদ্ধ ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন। ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না। বলি কান্ধারী যথেচ্ছ গালাগাল করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। পিছে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলেন। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। নিমেষেই চারিদিকে থই থই। ধ্যান থেকে উঠে বসে গুরু নানক দেখলেন মর্দানা তেষ্টায় একেবারে জল ছাড়া মাছের মতন ছটফট করছে। তিনি তখন মর্দানাকে বলেন যে ওখানে পাহাড়ের চূড়োয় বলি কান্ধারী নামে এক দরবেশ রয়েছে, তার কুয়োতে জল রয়েছে, সেখানেই তাকে যেতে বললেন। মর্দানা কথা শুনেই ছুটে গেল। সে অতি কষ্টে পাহাড়ের চূড়োয় উঠে বলি কান্ধারীর কাছে জল চাইল। প্রথমে তিনি কুয়োর দিকে তাকে দেখিয়ে দিলেও হঠাৎ করে মর্দানা কোথা থেকে এসেছে সে কথা জানতে চাইলেন। যখনই শুনলেন সে গুরু নানকের শিষ্য, তখনই তিনি রেগে গিয়ে সঙ্গে সঙ্গে মর্দানাকে তাড়িয়ে দিলেন জল না দিয়ে। মর্দানা নিচে নেমে এসে গুরুকে কথা বলতে গুরু আবার তাকে
সে বলি গান্ধারীর কাছে নম্রভাবে জল চাইতে বললেন। কিন্তু বলি গান্ধারী আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডূষ জলও দেব না বলে আবারও তাকে তাড়িয়ে দিলেন। সে গুরুর কাছে যখন আসলো তখন তার প্রায় প্রাণ বেরিয়ে যায় অবস্থা। তবুও গুরু নানক তাকে আর একবার বলি গান্ধারীর কাছে যেতে বলল। গুরুর আদেশ কাজে অমান্য করতে না পেরে মর্দানা ওই রকম কাতর অবস্থাতেই আবার বলি গান্ধারীর কাছে গেল। কিন্তু ক্রুদ্ধ ফকির এবারেও তার গুরু নানককে গালিগালাজ করে তাকে ফিরিয়ে দিল। আর মর্দানা গুরুর পায়ের কাছে এসে প্রায় মূর্ছিত হয়ে পড়লো। মূর্ছিত হয়ে পড়লো মানে জ্ঞান হারিয়ে ফেললো, প্রায় অজ্ঞান হয়ে গেল। এই পর্যন্ত শুনে কথক তো অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠে, অস্থির হয়ে সে তার মাকে জিজ্ঞেস করে এর পরে কি হলো। এই গল্পের বৈশিষ্ট্য দেখো, প্রত্যেক চরিত্রের মুখে প্রত্যক্ষ সংলাপ বসানো হয়েছে, অর্থাৎ ইনভাইটেড কমার মধ্যে সংলাপগুলি দেওয়া হয়েছে। এরপরে পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলেন। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, নিমেষেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় বলি গান্ধারীর জলের দরকার হয়েছে। দেখেন কুয়োয় একটুও জল নেই। উনি রীতিমতো হতভম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলি গান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চাঙড় নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বলেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। অলৌকিক গল্পের এই অলৌকিক ঘটনাটি এবার আমরা জানলাম। তৃষ্ণায় কাতর শিষ্যকে গুরু নানক এবারে একটা পাথর সরিয়ে দিতে বললেন। সেই পাথরটা সরানোর সঙ্গে সঙ্গেই দেখা গেল একটা জলের ঝর্ণা বেরিয়ে এসেছে এবং চারিদিকে জল থই থই করছে। এদিকে ওই সময় বলি গান্ধারীর জলের দরকার হওয়ায় সে তার কুয়োর সামনে গিয়ে দেখে কুয়োয় একটুও জল নেই। সে তো হতভম্ব হয়ে যায়। তারপর নিচের দিকে তাকিয়ে দেখে নিচে জলস্রোত দেখা দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই ঝর্ণাটি ছিল ওই বলি গান্ধারীর কুয়োর জলের উৎস, যেটি পাথর চাপা ছিল বলে ওই একটা জায়গায় আবদ্ধ হয়েছিল। যেই মুহূর্তে পাথরটি সরিয়ে দেওয়া হলো সেই কুয়োর জল সমস্ত নিচে গড়িয়ে এসে পড়ল এবং কুয়োটি নিঃশেষ হয়ে গেল। এই ঘটনায় তো বলি গান্ধারী প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল। সে যখন দেখলো নিচে গুরু নানক তার শিষ্যদের নিয়ে বসে আছে, তখন তিনি একখানা বড় পাথরের চাই গড়িয়ে দিলেন তার দিকে। এটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠলেও গুরু নানক কিন্তু একটু বিচলিত হলেন না। তিনি শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বললেন এবং পাথরটা কাছে আসতেই হাত দিয়ে সেটাকে থামিয়ে দিলেন। এই পাথরটি আজও সেখানে রয়েছে, যে পাথরটিতে গুরু নানকের হাতের ছাপ রয়েছে বলে তার নাম হয়েছে পাঞ্জা সাহেব। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে। বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি। পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটা বার কয়েক গুরুদ্বারেতেও শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সব সময় মাথা বাঁকিয়েছি। এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গেও তর্ক করলাম। যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না। পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত। এই অংশে আমরা জানতে পারলাম এই যে কথক, সে কিন্তু
খুব একটা বড় নয়, সে তখনও স্কুলে পড়ে। সবে বড় হচ্ছে, তার মনে নানান প্রশ্ন দেখা দিচ্ছে, সে বৈজ্ঞানিক যুক্তির ভিত্তিতে সবকিছুকে যাচাই করতে শিখছে। সেই জন্যেই পাথর সরিয়ে জলের আবিষ্কারের ব্যাপারটাকে সে মেনে নিতে পারছে, কারণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করলে এভাবে জলের উৎস আবিষ্কার হতেই পারে। কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটাকে সে কিছুতেই মেনে নিতে পারে না। ঘটনাটি তো গুরু নানকের জীবনের একটি বিশেষ ঘটনা, সুতরাং বুঝতেই পারছো তাদের যে ধর্মস্থান সেই গুরুদ্বারিতেও এই ঘটনার কথা অনেকবার শোনানো হয়েছে। এমনকি তার স্কুলের শিক্ষকও তাকে এই গল্পটি শুনিয়েছেন। প্রত্যেকবারেই সে গল্পটি অবিশ্বাস করেছে, এমনকি সে তার মাস্টারমশাইয়ের সঙ্গে তর্কও করেছে এই নিয়ে। তার মাস্টারমশাই তাকে জবাবে বলেছেন যে যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয়। এই যে লাইনগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে নিও। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবে সাকা হয়েছে। সেখানে ঘন ঘন সাকা হতো। কোথাও সাকা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে। তবে সাকা আসলে কি তখন জানতাম না। এইখানটা একটু জেনে বুঝে নিতে হবে সাকা ব্যাপারটা কি। আসলে সাকা হলো কোনো মহৎ আদর্শ বা লক্ষ্যের জন্য আত্মবলিদান দেওয়া। এই গল্পের সময়কাল হলো পরাধীন ভারতবর্ষ, যে সময় আমাদের দেশে ইংরেজরা শাসন ক্ষমতা চালাচ্ছে এবং নানানভাবে দেশের মানুষের উপরে অত্যাচার উৎপীড়ন চালাচ্ছে। তোমরা নিশ্চয়ই ইতিহাসে জেনেছ এই যে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, এই আন্দোলনে বাংলা এবং পাঞ্জাব এই দুটি প্রদেশের বিরাট বড় ভূমিকা ছিল। এই যে বলা হচ্ছে সেকালে ঘন ঘন সাকা হতো, কারণ সেকালে এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পরাধীন ভারতের মানুষজন বিদ্রোহ বা বিপ্লব শুরু করেছিল। তাই তারা সহিংস ও অহিংস দুটি উপায়ে সরকারের বিরুদ্ধাচরণ করছিলেন। খুব স্বাভাবিকভাবেই ব্রিটিশ সরকার সেই বিরোধিতাকে দমন পীড়নের সাহায্যে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। ফলে এই ধরনের আত্মবলিদান দেশের মানুষের সেটা ঘন ঘন হতো, যেটা সাকা নামে পরিচিত ছিল। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। সাকার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। সাকার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। যেহেতু কথক তার বোন তখনও ছোট, তাই তারা সাকা ব্যাপারটা ঠিক কি সেটা তখনও খুব পরিষ্কার জানতো না। কিন্তু তার মা পাঞ্জা সাহেবে তার দুই ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যখন যায়, এক অদ্ভুত ঘটনা, এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। সেই ঘটনাটা কি? দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। আবার বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেবের গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না। ঠিক হলো ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা খিদে কাতর, জল রুটির ব্যবস্থা নেই। সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি, তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল ডাঁই করে রাখে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? জানা গেল পাঞ্জা সাহেব থেকে কিছু দূরের একটা শহরে ফিরিঙ্গিরা, ফিরিঙ্গি কাদের বলা হতো? ইংরেজদের ফিরিঙ্গি বলে ডাকা হতো। তারা সেই গ্রামের নিরস্ত্র ভারতীয়দের উপরে গুলি চালিয়েছিল,
যাদের মধ্যে আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে। আবাল বৃদ্ধ বনিতা হলো শিশু, বৃদ্ধ এবং নারী সহ সব বয়সের মানুষকে বোঝানো হয় এই শব্দটির মধ্যে দিয়ে। সব বয়সের বহু মানুষকে তারা গুলি করে হত্যা করেছে বিনা প্ররোচনায়, কারণ তারা নিরস্ত্র ছিল। আর যারা বেঁচে রয়েছে তাদেরকে তারা ট্রেনে করে অন্য শহরের জেলে পাঠিয়ে দিচ্ছে এবং তাদের কয়েদি বলা হচ্ছে, কারণ বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের অবস্থাও মৃতপ্রায়, খিদের দেশটায়, কারণ তাদেরকে খাদ্য বা জল কিছুই দেওয়া হয়নি। আর হুকুম দেওয়া হয়েছে ট্রেনটা যেন কোথাও না থামে, অর্থাৎ এই ট্রেনে কোথাও থেকে যেন খাবার বা জল ওঠানো না যায়। বুঝতেই পারছো কি নৃশংস অত্যাচার। জল ও খাদ্য থেকে বঞ্চিত করে অনাহারে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে। যে স্থানে তাদের গুরু শিষ্যের তৃষ্ণা মিটিয়েছিলেন এইভাবে, সেই শহর থেকে দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীদের এমন ক্ষুধা তেষ্টায় কাতর অবস্থায় যেতে দেওয়া হবে না। তাই শহরবাসীরা স্টেশনে প্রচুর খাদ্য সামগ্রী এনে জড়ো করে আর স্টেশন মাস্টারের কাছে আবেদন জানায় ট্রেনটি থামানোর। কিন্তু কাতর অনুনয় বিনয়ের পরেও কিছুতেই ইংরেজরা ট্রেন থামাতে রাজি হয় না। পরের ঘটনাটি এই রকম। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পেছনে এক একজন করে আমরা, বউ ও বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের ওপর দিয়ে। আমি চোখ বুঝলাম। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরুচ্ছে। ট্রেনটা পিছোতে লাগলো। লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। মানুষজন কি করলো? ট্রেনটি থামানোর জন্যে তারা রেল লাইনের উপরে শুয়ে পড়ল, নিজেদের জীবনের পরোয়া না করে। তার মায়ের সে বান্ধবী, তার স্বামী প্রথমে শুয়ে পড়লেন, তারপরে তার অন্যান্য সঙ্গীরা, অর্থাৎ সেখানে থাকা পুরুষ মানুষেরা, এবং তারপরে নারীরা ও শিশুরাও রেল লাইনে শুয়ে পড়ল। ট্রেনের গতি কমানো হয়েছিল, কিন্তু রেল লাইনে মানুষ রয়েছে দেখেও ট্রেনটি কিন্তু থামানো হয়নি। গতি কমিয়ে ধীরে ধীরে এই মানুষগুলোর ওপর দিয়ে ট্রেনটি যায়। কথকের মায়ের বান্ধবী যিনি গল্পটি শোনাচ্ছেন, তার মাথার কাছে এসে ট্রেনটি থেমে যায়। নিজেদের ঘরের মানুষদের ওপর দিয়ে এইভাবে ট্রেন চলে গেছে দেখেও তারা কিন্তু পিছিয়ে যান না, তারা জয় নিরঙ্কার ধ্বনি তোলেন। ফলে ট্রেনটি আর এগোবার সাহস পায় না, ধীরে ধীরে ওই লাশগুলোর ওপর দিয়েই আবার পিছোতে থাকে। এইভাবে দুবার ট্রেনের চাকা তাদের উপর দিয়ে চলে যাওয়ায় তাদের শরীরগুলি একেবারে দুমড়ে মুচড়ে যায়, রক্তে ভেসে যায় চারিদিক। বুঝতেই পারছো কত কঠিন মূল্যে এই স্বাধীনতা আমরা পেয়েছি। কত শহীদের, যাদের নামও আমরা জানি না, তারা কিভাবে, কত সাংঘাতিকভাবে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন দেশবাসীর জন্যে, স্বাধীনতা সংগ্রামীদের বাঁচানোর জন্যে। অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারিনি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলি কান্ধারীর কাছে পাঠিয়েছিলেন, বলি কান্ধারী কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলি কান্ধারী ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে? অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল,
চোখের জলটা তাদের জন্য। এই ঘটনার পরে স্বাভাবিকভাবে কথক এবং বাকি সকলে একেবারে বিহ্বল হতবাক হয়ে বসে থাকে এবং সারাদিনে তারা এক ফোঁটা জলও মুখে দিতে পারে না। এমনিতেই যেদিন সাকা হয় সেদিন অরন্ধন পালিত হয়, উপবাসে থাকে সকলে যারা আত্মবলিদান দিয়েছে তাদের স্মরণে। সন্ধেবেলায় ফেরার পথে মা তার মেয়েটিকে অর্থাৎ কথকের বোনকে সেই পাঞ্জা সাহেবের গল্পটি বলতে থাকেন। কথকের মতোই তার বোনও একই রকম ভাবে অবিশ্বাসের সুরে প্রশ্ন তোলে, কিভাবে একজন মানুষ হাত দিয়ে বড় পাথরের চাই থামিয়ে দিতে পারে। এবারেও তার মা কিন্তু এ কথার কোনো উত্তর দিলেন না। এর উত্তর আসে স্বয়ং কথকের মুখ থেকে। সে তার বোনকে বলে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? মা জানতেন এমন একটা দিন আসবে যেদিন তার সন্তানেরা নিজেরাই উপলব্ধি করবে কিভাবে অসম্ভব ঘটনাগুলি কোনো কোনো বিশেষ সময় সম্ভব হয়ে পড়ে। ঠিক সেটাই ঘটেছিল। এই যে দ্বিতীয় ঘটনাটি, যার বাস্তব প্রমাণ রয়েছে, প্রত্যক্ষদর্শী যে নিজে সেই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল, তেমন একজনের কাছে যখন এমন একটি গল্প শোনে সেই ছোট ছেলেটি, তখন তার মনে হয় সময় বিশেষে অনেক অসম্ভব ঘটনাও সম্ভব হয়ে পড়ে। বিশ্বাসের জোরে, ইচ্ছে শক্তির জোরে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তাই ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনকে নিজেদের জীবন তুচ্ছ করে যদি মানুষ থামিয়ে দিতে পারে, এইভাবে আত্মবলিদান করতে পারে, তাহলে ইচ্ছা শক্তির বলে একজন মহামানবও পাথরের চাই থামিয়ে দিতেই পারে। এইখানেই গল্পের সমাপ্তি। অতএব আমরা দেখলাম কি সুন্দরভাবে লেখক এই গল্পে সম্পূর্ণ আলাদা সময় ও আলাদা প্রেক্ষাপটে ঘটে যাওয়া দুটি ঘটনাকে এক সুরে বেঁধেছেন। প্রকৃতপক্ষে প্রথম গল্পে বলা ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছে দ্বিতীয় ঘটনার মধ্যে দিয়ে। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটি আলোচনার শেষে আমরা বলতে পারি, মহৎ ও বৃহৎ আদর্শের জন্য আত্মবলিদানের যে বাস্তব ঘটনাটির কথা লেখক তুলে ধরেছেন, সেই ঘটনাটির মধ্যে দিয়েই তিনি গল্পের শুরুতে বলা গুরু নানকের আপাত অবিশ্বাস্য অলৌকিক ঘটনাটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন। মানুষ যখন তার আদর্শে অটল থেকে প্রচন্ড ইচ্ছা শক্তির বলে কোনো কিছু করতে চায়, তখন যে অনেক অসম্ভব সম্ভব হয়ে ওঠে, সেটাই যেন লেখক দেখিয়েছেন এই গল্পের মধ্যে দিয়ে। পরবর্তীকালে এই গল্পটি থেকে নানান ধরনের প্রশ্ন আলোচনা করব। পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো।